চাকদায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির ঘটনা এবং সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো সেখানকারই এক ম্যানেজার এবং এক কর্মীকে। এর আগে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছিল ক্রাইম সেল এবং চাকদা থানার পুলিশ। ডাকাতির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ব্যাংকের ওই 2 কর্মী এবং এবার এই 2 কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ব্যাংকের ম্যানেজার এবং এক কর্মীকে গ্রেফতার করা হলো চাকদায় স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতির ঘটনায়। সুজিত মন্ডল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুজিত, ব্যাংকের ওই ম্যানেজার এবং কর্মী এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন, এবার তাদেরকে গ্রেফতার করা হলো। একদমই অমৃতা, যেটা প্রথমেই বলে রাখি, নদিয়ার চাকদায় স্বর্ণ ঋণদান সংস্থা ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজার সহ এক কর্মীকে কিন্তু চাকদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং বলে রাখি এর আগে কিন্তু পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল ক্রাইম সেল এবং চাকদা থানা। এরপর নতুন করে ওই ব্যাংকের ম্যানেজার এবং এক কর্মীকে তারা আজকে গ্রেপ্তার করেছে চাকদা থানার পুলিশ এবং ধৃতদের আজকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং যেটা বলে রাখি, গত 19শে আগস্ট সন্ধ্যা নাগাদ ওই 6টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তারা কিন্তু মুখ ঢাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের মধ্যে ঢোকে এবং সেখান থেকে প্রায় 15 কেজি সোনা কিন্তু লুট করে। পরে পুলিশ তদন্ত নেমে সেখান থেকে 4 কেজি 600 গ্রাম কিন্তু সোনা তারা গহনা উদ্ধার করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে গ্রেপ্তার করার পর আরো 2 জনকে তারা গ্রেপ্তার করেছে, একজন ব্যাংকের ম্যানেজার এবং অপরজন কর্মী। এই ঘটনা নিয়ে কিন্তু চাকদা থানার পুলিশ আজকে ধৃতদেরকে আগে 3 জন এবং পরপর এরপরে আরো 2 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধন্যবাদ সুদীপ তোমাকে। ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। কিন্তু বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বিমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার, একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয় প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাউমেন্ট সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%, 22শে সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বিমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো। এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল, সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না।
সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন? কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2 আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বাংলা বাঙালি হেনস্থা ইস্যুতে রণক্ষেত্র বিধানসভা। বিজেপি বিধায়কদের কাগজ ছুঁড়ে প্রতিবাদ, আর তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বললেন, এই যে কাগজ ছুঁড়ছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। পাল্টা বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে 2005 সালে সংসদে কে কাগজ ছুঁড়েছিল। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা ডকাতের সন্তান। ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ছিল আলোচনা, কিন্তু হলো কার্যত যুদ্ধ, বাকযুদ্ধ। বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকলো বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কাগজও ছেড়েন তারা। জানিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বলুন, আপনার বসে এটা তামাশা করার জায়গা না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি, মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। আর মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে যেটা মানুষ জানে। এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন। অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা বইলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা একগোছা কাগজ। সরকারি পক্ষের দিকে তৃণমূল কাগজ ছুড়বে যদি হয়, তাহলে একই রকম অভ্যাসে অভ্যস্ত বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কাগজ ছুড়বে। কাগজ ছেঁড়া, ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় চলল একেবারে তুলকালাম পরিস্থিতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।